নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস অর্থাৎ ইডি স্পোর্টস 9009। আজকে বহুবিধ বিষয় নিয়ে এসেছি। যে বিষয়গুলো হচ্ছে, নাম্বার 1, ইন্ডিয়া আবার সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে নিজেদের মাঠেই হেরে গেল। নাম্বার 2, যেখানে ব্রাজিল জাপানকে হারবে বলে সমগ্র পৃথিবী উত্তাল ছিল, এই প্রীতি ম্যাচে উল্টে জাপানি 3-2 গোলে ব্রাজিলকে হারিয়ে দিল। নাম্বার 3, আগামীকাল মোহনবাগান এবং ইউনিয়ন স্পোর্টসের মধ্যে খেলা আছে। এই খেলায় মোহনবাগান ড্র করতে পারলেই সরাসরি ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এবং তখন কিন্তু আর একটা ডার্বির সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে। তো যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা তো আমি প্রথমে ইন্ডেক্সে বলেই দিলাম। প্রথমে আসা যাক ভারতীয় দলের এই কুৎসিত পারফরমেন্স আর কতদিন বয়ে নিয়ে চলবো আমরা। প্রত্যেক দিন দাঁত চোয়াল এক করে আমরা বসে থাকি যাতে ইন্ডিয়ার টিম ভালো কিছু করে। ভালো তো কিছু করলই না, উল্টে ইন্ডিয়ার আরও বদনাম হয়ে গেল এই জামিলের হাত পড়ে। খালেদ জামিল কিন্তু ইন্ডিয়া টিমটিকে ঠিক মতো খেলাতে পারছে না। যে সময় পরিবর্তন করার দরকার সেই সময় পরিবর্তন না করে, যখন যে প্লেয়ারগুলো মারাত্মক হয়ে উঠছে, কিছু করার চেষ্টা করছে, সেই মুহূর্তে সেই প্লেয়ারগুলো তুলে নিয়ে চরম ক্ষতি করে দিচ্ছে। আজকে দেখলাম ইন্ডিয়া প্রথম 40 মিনিট একবারে ডমিনেশনে ছিল, সিঙ্গাপুরকে মুহুর্মুহুর আক্রমণে নাস্তানাবুদ করেছিল। লিস্টন ক্লাসও যেভাবে অ্যাটাক গড়েছিল, যেভাবে তাদের বাঁ দিকটাকে ব্যতিব্যস্ত করে রেখেছিল, সত্যি না দেখলে এটা কিন্তু মিস করতে। সেইভাবে রাহুল ভেকে থেকে শুরু করে আনোয়ার আলী, সুভাশিস বোস, আজকে প্রতিটি প্লেয়ার কিন্তু চমৎকার ফুটবল খেলেছে। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা দেখলাম, যেই ভারতীয় দল যখন ডিফেন্স ভালো করে তখন কিন্তু অ্যাটাকিংয়ে পুরো ধেরায়। আর আজকে দেখা গেলো অ্যাটাকিংয়ে বৈচিত্র্য নিয়ে খেলা শুরু করলেও ডিফেন্সটাকে খালিদ জামিল কিন্তু ঠিকমতো সাজাতে পারেনি। তাদের নিজেদের ভুলে পরপর 2 গোল খেয়ে যায় এবং এখানেই ইন্ডিয়া টিম আর ঘুরে দাঁড়াতে পারেনি। যদি বা দ্বিতীয় গোল খাওয়ার পর 7-8টা সুবর্ণ সুযোগ নষ্ট করেছে, একটা ভাগ্যও কিন্তু এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং এই হচ্ছে ইন্ডিয়ান টিমের সবচেয়ে বড় সমস্যা, যে পরপর গোল তারা করতে পারে না। একটা বিশ্বমানের গোল করে সেই গোলটা আবার কবে করবে তার কোনো ঠিক নেই। গোল করার পরে কতগুলো মিস করবে এবং তারপরে আসল সময় এমন মিস করে দেবে যে টিম থেকে পুরো খেলা থেকেই হারিয়ে যেতে থাকে ইন্ডিয়া টিম। এবং আজকে সেটাই হলো। 40 মিনিটের পর থেকে খেলাটা চলে গেল টোটালি সিঙ্গাপুরের কবজায় এবং সেই মুহূর্তে ওরা পরপর 2 গোল দিয়ে ইন্ডিয়া টিমকে পুরো নাস্তানাবুদ করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া কবে ভালো খেলবে? আমরা তো আইএসএল খুব শখ করে নিয়েছিলাম যাতে ইন্ডিয়ান প্লেয়ারগুলো তৈরি হবে। বাস্তবে কিন্তু কোনো স্ট্রাইকার এখনও পর্যন্ত সেইভাবে তৈরি হয়নি। সুনীল ছেত্রীর বিকল্প কিন্তু এখনও তৈরি হয়নি এবং সেটাই হচ্ছে ইন্ডিয়া টিমের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। এছাড়া যেভাবে অ্যাটাক আজকে ইন্ডিয়া টিম করেছিল, কোনো জায়গা থেকেই কেউ চিন্তা করতে নেই ম্যাচ হেরে ফিরবে ইন্ডিয়া, এবং বাস্তবে কিন্তু তাই হলো। সুতরাং খালিদ জামিলকে 3টে চেঞ্জ, লিস্টন ক্লাসও সহ 3 জনকে যে চেঞ্জটা করেছে সেটাই কিন্তু ফল করে দিল। সুতরাং আরও পরিণত হতে হবে খালিদ জামিলকে। তাই ইন্ডিয়া টিমের এই হতশ্রী পারফরমেন্সের জন্য আমি খালিদকে দায়ী করব না ইন্ডিয়া টিমের অন্যান্য সদস্য দায়ী করব, সেটা তোমরাই বুঝে নাও। আসতে আমি দ্বিতীয় প্রসঙ্গে, যেখানে না বললেই পারছি না, যে ব্রাজিল দলকে আঞ্চলিক হাতে পেয়ে গোপনে তৈরি করছিল এবং গত ম্যাচে 5-0 গোলে কোরিয়াকে এক কথায় দুর্মুষ করে আজকে জাপানের মুখোমুখি হয়েছিল বিকেল ভারতীয় সময় 4টেতে। এবং প্রথমে 2টো সারা জগানো গোল করে পুরনো ছন্দেই কিন্তু ছিল ব্রাজিল, কিন্তু যত খেলার সময় গড়িয়েছে আর জাপানিজদের মুহুর্মুহুর আক্রমণে আমি যেটা দেখলাম, তো ব্রাজিলের
ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। তো এখনও যেটা বোঝা গেল যে আনচেলত্তির হাতে পড়ে কিন্তু এখনও কিন্তু ব্রাজিল দল সেইভাবে গড়ে ওঠেনি, বা এটা কিসের জন্য হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। এটা ব্রিলিয়েন্সিটা কি কমে যাচ্ছে, সেরকম কোনো প্রতিভা কি এখন আর ব্রাজিল টিমে নেই যে একাই খেলার পার্থক্য করে দিতে পারে। আনচেলত্তি এই টিমকে নিয়ে কতদূর যাবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের বিষয়। তো দেখা যাক, আমরা আশা করব যে ব্রাজিল পরের ম্যাচগুলো অবশ্যই ভালো খেলবে। তো প্রীতি ম্যাচে এই ফলাফল কিন্তু একদমই অপ্রত্যাশিত ছিল। আমরা ভেবেছিলাম আরও কিছু সৌন্দর্য, আরও কিছু নমুনা হয়তো ব্রাজিল দেখাবে। আরও তো দেখা হলো যে জাপানিজরা মুহুর্মুহুর আক্রমণ করছে, তাদের নৈপুণ্যই কিন্তু বেশি চোখে পড়লো। আসছে আমি তৃতীয় প্রসঙ্গে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোহনবাগান আগামীকাল নামছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। এই ম্যাচে মোহনবাগান ড্র করতে পারলেই কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে এবং ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আর একটা ডার্বি হতে চলেছে। তো মোহনবাগানের যা টিম, মোহনবাগানের যা বিদেশি কোটা, সেদিক দিয়ে বিচার করলে ইউনাইটেড স্পোর্টস কিন্তু মোহনবাগানের সামনে দাঁড়াবাড়ি কোনো সুযোগ পাবে না। এবং মোহনবাগান যে থেকে আপুইয়া চলে গেল বাকি, সুয়াশি চলে গেল বাকি। আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশী এবং সুয়াশিসের জায়গায় অভিষেক সিংকে নামিয়ে দেবে, এবং সেক্ষেত্রে মলিনার খুব যে একটা সমস্যা হবে সেটা বলা যায় না। তবে দেখার আগামী দিনে মলিনা তার টিম কী রকম সাজায়, কালকে দিমিত্রিকে নামিয়ে রাখে না 90 মিনিটে বসিয়ে রাখে, সেই ব্যাপারটাও আমাদের চোখে থাকবে, আড়াল হবে না। এবং মোহনবাগান কালকের ম্যাচে কীরকম পারফর্ম করে, তারপরে কিন্তু শনিবারের ডার্বি যদি মোহনবাগান জেতে, এটা কোনো মানে আমরা বলতে পারছি না কালকের ম্যাচে যে মোহনবাগান হারবে। সুতরাং সবাই ধরে নিচ্ছে অন্তত মোহনবাগান তো ড্র তো করবেই, ইউনাইটেড স্পোর্টসের কাছে হারার কোনো প্রশ্নই ওঠে না, যদিও বা গোকুলাম কিন্তু এই টিমের কাছে হেরেছে। তো আমরা অধীর আগ্রহে থাকবো কালকের ম্যাচটাতে মোহনবাগান কী করে। যদি মোহনবাগান জিতে যায় বা ড্র করে, তাহলে ফাইনালটা আমরা শনিবার দেখব। তো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।